রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান শেষ টেস্ট ঘিরে চরম উত্তেজনা। সিরিজ জয়ের মিশনে কাল মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশের কাছে ভরাডুবিতে সমালোচনার তীরে বিদ্ধ পিসিবি বোর্ডের বিরুদ্ধে ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। দেশে ফিরে সাফ জয়ী দল ভাসছে অভিনন্দনে। ক্রীড়া উপদেষ্টার দেয়া উপহার দান করল বন্যার্তদের সাহায্যে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 24 বছরের খরা কেটে গেছে। পাকিস্তানকে ওদেরই মাটিতে টেস্টে হারিয়েছে টিম টাইগার্স। এবারে হোয়াইট ওয়াশের সম্ভাবনা। 2 ম্যাচের টেস্ট সিরিজে ব্যাকফুটে থাকা পাকিস্তানকে হারাতে পারলেই হবে আরও একটা ইতিহাস রচনা। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ম্যাচ শুরু শুক্রবার সকাল 11টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। এই মুহূর্তের কোলাজ একটাই বার্তা দেয়, 56,000 বর্গমাইল থেকে কাটতে শুরু করেছে রাহুল গ্রাস। পাকিস্তান থেকে নেপাল স্মরণকালের সবচেয়ে অসহনীয় সময়কে পার করে নতুন দিনের শুরুয়াত। হঠাৎই যেন নিরীহ মাটিতে জন্ম নিয়েছে সচেতনতার ধান। পরের মাটিতে ওরা লড়েছে বুক ছিটিয়ে, আবারও প্রমাণ করেছে এই বাংলা জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। পাকিস্তানের মাটিতে ওদেরকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস রচনার কাজটা সেরেছে টিম টাইগার্স। এবার লক্ষ্যটা ফুলে ফেপে বেড়েছে খানিকটা। মেন ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের মিশন টেস্ট সিরিজ জিতে হোয়াইট ওয়াশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে একদিকে তরবারির মতো চলেছিল মুশফিকের ব্যাট, অন্যদিকে মাথা চাড়া দেওয়ার আগেই পাক ব্যাটারদের 20 দাঁত ভেঙে দিয়েছিল সাকিব মিরাজ ডুও। তবে এই যে অসাধ্য সাধন, জাকির আর সাদমানি কিন্তু করেছিল তার গোড়াপত্তন। প্রথম ইনিংসে পাকিস্তানের ডিক্লেয়ার করা 448 রানের সামনে দাঁড়িয়ে ধৈর্যের পরীক্ষা ভালোভাবেই উতরে গিয়েছিল এই দুই টাইগার ব্যাটার। দুজনে মিলে টিকে থাকেন 16.5 ওভার। 2022 সালের ডিসেম্বরের পর এটাই বাংলাদেশের লংগেস্ট ওপেনিং পার্টনারশিপ। তামিম যুগের পর এই টাইমলাইনে বাংলাদেশ বাজিয়ে দেখেছে 5টি ভিন্ন ওপেনিং পেয়ার, অথচ কেউই হতে পারেননি মেড ফর ইচ আদার। জয় ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে ডাক পেলেন সাদমান, তবে শঙ্কা পারবেন তো ঠিকঠাক রিপ্লেসমেন্ট হতে। সেই বছর 2 আগে শেষবার সাদমানের গায়ে উঠেছিল সাদা জার্সিটা। দলে জায়গা না পাওয়ার জার্নিটা ছিল না এতটাও সোজা, তবে সুযোগ পেতেই দেখিয়েছেন হতাশা নয়, বরং যুদ্ধের ময়দানে লড়তে নিজেকে করেছেন প্রস্তুত। ক্যারিয়ারে মোটে 8 টেস্ট খেলা সাদমান খেলেন 93 রানের অনবদ্য এক ইনিংস, যেখানে বল খরচা করেছেন 183টা। ক্রিজে টিকেছিলেন প্রায় 5.5 ঘন্টা। অন্যদিকে 14 টেস্টের অভিজ্ঞতা নিয়ে জাকির হাসান খেলেন 12 রানের ছোট্ট একটা ইনিংস, তবে ছোট্ট হলেও উড়িয়ে দেওয়ার উপায় নেই। 81 মিনিট টিকে থেকে দলকে দেন সলিড স্টার্ট। দ্বিতীয় ও শেষ টেস্টেও এই জুটির উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনে আছে কানাঘুষা। নাহিদ রানার বদলে ফিরতে পারেন তাসকিন আহমেদ, নয়তো রাখা হতে পারে উইনিং কম্বিনেশন। এদিকে উল্টো রথে সওয়ার হয়েছে পাকিস্তান। এবারে জান মান বাঁচানোর লড়াই। প্রথম টেস্টে হেরে এরই মধ্যে প্রেস করে ফেলেছে প্যানিক বাটন। দল থেকে বাদ পড়াদের ডাকা হয়েছে উদ্ধার অভিযানে। বলা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে নাকি পেয়ে গেছে শক্তিশালী টিম কম্বিনেশন। শান মাসুদের দল ব্যাকফুটে, অন্যদিকে শান্ত বাহিনী জয়ের মোমেন্টামে। টাইগার টপারদের ধৈর্য নামক মিসিং ইনগ্রেডিয়েন্টের মিলেছে খোঁজ। সব মিলিয়ে সফলতার ব্লু প্রিন্ট দেখা দিয়েছে রাওয়ালপিন্ডিতে। এবার কেবল ডাবল ইতিহাস রচনার পালা। কোহিনুর কণা, 71। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ার পর এবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। টাইগারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক পাকিস্তানের ক্রিকেটাররা, যা কিনা বাবরদের কাটা ঘায়ে হয়ে দাঁড়িয়েছে নুনের ছিটা। একই সাথে চলছে শান্তদের প্রশংসা আর শান মাসুদদের তুলোধুনো করা। পাক শিবিরে মিসাইল হয়ে ছুটে আসছে সাবেক ক্রিকেটারদের একের পর এক তির্যক মন্তব্য। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই এই ছবি ভাইরাল। ম্যাচের আগে পিচ পরিদর্শন করছেন বাবর আজম ও শাহিন আফ্রিদি, আর এটা দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আউটফিল্ড আর উইকেটের ব্যবধান যে নাই 1 ফোঁটা। সবুজ ঘাসে ঢেকে গেছে পিচ। তবে কি পেসারদের জন্যই পাকিস্তানের এই ট্যাকটিক্স? তবে
তবে ট্যাকটিক্স যাই হোক, প্রথম টেস্ট 10 উইকেটে জেতার পর এখন বাংলাদেশ আপার হ্যান্ডে। অন্যদিকে আগে থেকেই টালমাটাল পাকিস্তান পড়েছে মহা বিপদে। টাইগারদের প্রশংসা করে এখন শান মাসুদদের রীতিমতো তুলো ধুনো করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার চোখে হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুলরাই সেরা। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান অভিযোগ করেছেন পাকিস্তানি পেসারদের গতি ও স্কিল দুটোই কমে গেছে। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা যখন উইকেটের চারপাশে নাটক করছিল তখন বাংলাদেশের পেসাররা ছিল বিধ্বংসী। ওরা নিয়মিতভাবে 125 থেকে 135 কিলোমিটার গতিতে বল করে গেছে। এদিকে রাজনৈতিক ঝড় ঝঞ্ঝাকে পাশ কাটিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। 4 উইকেট নিয়ে ইম্প্যাক্ট ফেলেছেন দলের জয়ে। সাবেক পাক ক্রিকেটার বাসিত আলীও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। বলছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক 37 রানে থাকার পরেও যেভাবে সাকিবের কাছে পরাস্ত হয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না। তিনি ড্রেসিং রুমে থাকলে আব্দুল্লাহ শফিককে তল্পি তল্পা সহ বের করে দিতেন। পাশাপাশি উইকেট সম্পর্কে দলকে মিসলিড করার জন্য হেড কোচ জেসন গিলেস্পিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিকে বরাবরের মতো চাঁচা ছোলা মন্তব্য এসেছে কামরান আকমলের কাছ থেকে। নিজ ইউটিউবে সাবেক পাক কিপার টাইগারদের প্রশংসা করে বলেছেন, যখন বাংলাদেশের টেস্ট ম্যাচ বাঁচানোর কথা ছিল তখন তারা শুধু ম্যাচই বাঁচায়নি, সাথে 10 উইকেটে জিতেও নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে, হাসছে, মানে কোনো চিন্তাই নেই, এরা সব মজা লুটতে গেছে ওখানে। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে সাবেক পাক ক্যাপ্টেন ইমরান খানের থেকে। এক টুইট বার্তায় পিসিবি প্রধান মহসিন রাজা নকভিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন যে দলটা 2.5 বছর আগে ভারতকে 10 উইকেটে হারিয়েছে, তারা কিভাবে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের অধঃপতনের নতুন দিক উন্মোচন করেছে। সব কিছুর জন্য তিনি পিসিবির ব্যর্থতাকেই দায়ী করেন। কম জানি আহমেদ শেহজাদও বাংলাদেশ কিভাবে উন্নতি করছে তা দেখতে বলেছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন রাজা নকভিকে। এক্স বার্তায় শেহজাদ জানান, বাংলাদেশের কাছে হারের জন্য দায়ী পিসিবি। তার মতে পিসিবি ঘরোয়া ক্রিকেটারদের আসতে দিচ্ছে না। পিসিবি প্রধানকে ক্রিকেট জ্ঞান শূন্য বলেও মন্তব্য করেন শেহজাদ। জানান 12 থেকে 15 বছর ধরে একই অযোগ্য ব্যক্তিরা পিসিবিকে পরামর্শ দিয়ে যাচ্ছে, যার পরিণাম বাংলাদেশের কাছে হার। চারপাশে নানা সমালোচনার পর অবশেষে পাক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি স্পিনার কামরান ঘুলামকে। তবে বাংলাদেশ যে মোমেন্টামে আছে তাতে দ্বিতীয় টেস্ট বাঁচানো কঠিন হবে বলে মনে করছেন সাবেক পাক ক্রিকেটাররা। পার্থ বণিক, ৭১। পাকিস্তান সফরে বাংলাদেশের লক্ষ্য যখন টেস্ট সিরিজ জয়, তখন টাইগারদের কোচ চান্দিকা হাথুরু সিং এর চিন্তায় আর এক ইস্যু, আর তা হলো চাকরি। রাওয়ালপিন্ডি টেস্টের আগের দিন হাথুরু সিং জানালেন নিজ থেকে কোনো সিদ্ধান্ত নয়, নতুন বোর্ডের সাথে আলোচনায় বসেই জানতে চান তাদের দৃষ্টিভঙ্গি। পাশাপাশি সাফল্যের জন্য দলকে সেরা অবস্থায় আনার দাবিও করেন চান্দিকা। আমি বুঝতে পারছি যে নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে, তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা আঁচ করা যাচ্ছে। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সাথে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। আমার কাজ হলো দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্য এর ব্যতিক্রম নয়। আমরা একই রকম মনোযোগ ধরে রেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 12তম বোর্ড সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে। পূর্বাচল স্টেডিয়ামে টেন্ডার প্রসেস বাতিল করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে হাথুরু সিং এর ইস্যুতে সিদ্ধান্ত নেবে বিসিবি। ডিসেম্বরের 27 তারিখ থেকে বিপিএল আয়োজন করায় আত্মবিশ্বাসী বোর্ড কর্তারা। ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে অডিট করবে এটা দিয়ে শুরু করছি। প্রথম আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়াম টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমি কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th of December, না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। এবং
দুই একটা টিমের হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই, বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে। সেক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমি খুঁজতে হবে, 7টা টিম ছিল আপনি জানেন। তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের। সেঞ্চুরিতে দল জিতেছে, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও দারুণ অর্জনের হাতছানি মুশফিকুর রহিমের সামনে। আর 91 রান করলেই তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে 3 ফরম্যাট মিলিয়ে হাইয়েস্ট রানের মালিক হবেন মুশি। মিস্টার ডিপেন্ডেবলের চেষ্টা আর প্রস্তুতির খবর জানাচ্ছেন সাইফুল রূপক। এর চেয়ে সুখের আর কি আছে? দেশের জন্য শতক হাঁকিয়ে সেজদা, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায়। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকের ম্যাচ উইনিং নক 191। অমন ব্যাটের জাদু দেখে বাংলার লিটল জিনিয়াসকে প্রশংসায় ভাসাচ্ছে কোটি ক্রিকেট প্রেমী। কিন্তু কজন জানে এই রকম ইনিংস খেলার জন্য তৈরি হতে একজন ব্যাটারকে কতটা শ্রম দিতে হয়, এমনকি প্র্যাকটিসে পকেটের টাকাও খরচা করতে হয়। চরম ডিসিপ্লিন, বরাবরই সবার আগে অনুশীলনে মাঠে ঢোকেন মুশফিক। ঘন্টার পর ঘন্টা চলে তার ব্যাট বলের কারসাজি। প্রায় সময়ই প্রতিপক্ষ দলের শক্তিমত্তা বুঝে নিজেই নেট বোলার ভাড়া করে নিয়ে আসেন, যাতে করে বাড়তি সময় উইলট ধার বাড়াতে পারেন। এমনকি দেশের মাঠে তার কিটব্যাগ ক্যারি করার জন্য লোক রেখেছেন। বয়সটা 38 ছুঁই ছুঁই, ভারী কিটব্যাগ কাঁধে নিয়ে চাপ নেন না। সুস্থ থেকে দেশ এবং দলের ভার নিয়ে সবার মুখে হাসিও ফোটাচ্ছেন। সময় আর টাকা ইনভেস্ট করে 22 গজ থেকে লাফটাও তুলে আনায় ওস্তাদ মিস্টার ডিপেন্ডেবল। দারুণ টাচে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের জন্য আতঙ্কের নাম মুশফিকুর রহিম। বেসিক স্ট্রং, মানসিকভাবেও বেশ শক্ত। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে বন্ধু তামিমকে টপকে যাওয়ার হাতছানি। 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ড্যাশিং ওপেনার তামিমের। যদিও বছর খানেক ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাহাতি, এর মাঝেই দেশে বিদেশে রান উৎসবে মেতেছেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে আর 91 রান করলেই তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন পরিশ্রমী মুশফিক। তবে টিম বাংলাদেশ চায় সিরিজ জিততে, সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে মুশির কাছ থেকে আবারও বড় স্কোরের আশায় সবাই। 2005-এর টেস্টে অভিষেক মুশফিকের, তার কাপ্তানিতেই 2006-এর যুব বিশ্বকাপে খেলেন তামিম। ঠিক পরের বছর থেকে নিয়মিত দুই বন্ধু ছুটেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, গড়েছেন দারুণ সব রেকর্ড আর পার্টনারশিপ। বছর খানেক ধরে হাতুড়ুর চালে বঞ্চিত তামিম। ক্রিকেট ভক্তদের প্রত্যাশা সব জট খুলে যাক, মুশির সঙ্গে আবারও তামিমকে যেন দেখা যায় লাল সবুজ জার্সিতে। সাইফুল রূপক, 71, ঢাকা। দেশে ফিরেই নতুন এক দৃষ্টান্ত তৈরি করলেন সাফ জয়ী যুবারা। ক্রীড়া উপদেষ্টার দেয়া আর্থিক উপহার তুলে দিলেন বন্যার্তদের সাহায্যে। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জেতা দল বৃহস্পতিবার বিকেলে নেপাল থেকে ফিরেছে। অর্ণবাপী রিপোর্ট। সোনার ফসল ঘরে তুললে যেমন আনন্দ হয় কৃষকের, যে উল্লাস ধ্বনি বাজে বুকের ভেতর, তেমন আনন্দ স্রোত বুকে নিয়েই দেশে ফিরেছে বাংলার যুবারা। নতুন বাংলার মান ওরা রাখতে পেরেছে, উজ্জ্বল করতে পেরেছে বাংলার মুখ। বুকের ভেতরটাই আনন্দের ফোয়ারা, চোখের ভেতর গৌরব ধরে রাখার জৌলুস। হিমালয়ের কোল থেকে ওরা ছিনিয়ে এনেছে জয়ন্তীর সোল্লাস, চোখে তাই ভর করেছে প্রত্যয়। আরও ওরা হয়ে উঠেছে প্রতিপক্ষের ত্রাস। ওদের পায়েই যেন বাড়ি খেয়ে ফিরে যায় উত্তাল উর্মিমালা। ওরাই তো কোটি বাঙালির স্বপ্ন সারথি, ওরাই তো যোগ্য দাবিদার কণ্ঠে জড়ানোর পুষ্পমালা। ফুটবলের ময়দানে ওরা লড়েছে বাংলার মানুষের জন্য, সেমিতে ভারত আর ফাইনালে করেছে নেপাল বধ। আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র সাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয়। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 শিরোপা বাংলার মাটিতে। এয়ারপোর্ট থেকে সরাসরি ক্রীড়া উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ক্রীড়া পরিষদে পিয়াস মিরাজুলরা। এবার একদমই ভিন্ন চিত্র। বদলে যাওয়া বাংলাদেশে দেশের জন্য গৌরব বয়ে আনা ফুটবলারদেরই বেশি গুরুত্ব। ক্রীড়া উপদেষ্টা নিজে উঠে গিয়ে তাদের স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করার পর যখন কোচ আর অধিনায়ক দূরে চলে যাচ্ছিলেন, তখন ডেকে নিয়ে কাছে বসান,
তারুণ্যের প্রতীক। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিলেন প্রত্যেক ফুটবলারকে উপহার হিসেবে 25,000 টাকা করে দেয়ার। তবে ফুটবলারদের হয়ে কোচের ঘোষণা, এই অর্থ তারা দিলেন বর্ণাঢ্যদের সাহায্যে। জুলাই বিপ্লবের যেই স্পিরিট, সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন। আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। যুবাদের এই অর্জনে বেড়েছে প্রত্যাশা, ফুটবলে ফিরবে সুদিন। সাফের পর এবার লক্ষ্য এএফসিতে ভালো করা। অর্ণব বাপি, ৭১। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জিতে বিকেলে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ। দারুণ সম্ভাবনা জাগানো এই দলটার ফুটবলাররা যেন ঝরে না যায়, সেজন্য এখন থেকে বাফুফেকে পরিকল্পনা সাজানোর তাগিদ দিলেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। নেপালে গেল 3 বছরে ফুটবলে 3টি ট্রফি জিতেছে বাংলাদেশ। অক্টোবরে সাফ শিরোপা ধরে রাখার মিশনে সাবিনাদের ভেন্যু সেই নেপালি। মেহেদী নাইমের রিপোর্ট। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে এভাবেই ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। এরপর তা জলের স্রোতের মতো চারদিকে ছড়িয়ে গেছে। সাফ জয়ের পর টুর্নামেন্ট সেরা মিরাজ আর সেরা গোলরক্ষক আসিফ ট্রেন্ডিং অনুসরণ করে ট্রফি নিয়ে ঘুমিয়েছেন। শুধু মেসির স্টাইল নয়, তার মতোই হবার স্বপ্ন ওদের চোখে মুখে। নেপাল থেকে ট্রফি জিতে বাড়ি ফেরার পথে বিমানবন্দরে থেমে থাকেনি 20 না পেরোনো যুবাদের উচ্ছ্বাস। সেলিব্রেশন চলছে হরদম, দেশে ফিরেও সংবর্ধনা। তবে এসবের ভিড়ে যেন হারিয়ে না যায় সম্ভাবনা। আমার মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ করা উচিত, কারণ এই 20 টিমটার পরে কিন্তু আন্ডার 23 খেলা সামনে। সো একটা ব্যাচ ধরে যদি আমরা আগাইতে পারি, তাহলে আমাদের ফুটবলের যে একটা ন্যাশনাল টিমের যে পাইপলাইনের প্লেয়ারের যে একটা কমতি দেখা যায়, যে খুঁজে পাওয়া যাচ্ছে না খেলোয়াড়। সো এই লেভেলের খেলোয়াড়রাই তো সামনে ন্যাশনাল টিমে আসবে, এটাই নিয়ম পৃথিবীর সব দেশে। সো এই টিমটাকে ধরে রেখে পাশাপাশি আরও কিছু প্লেয়ারকে নিয়ে তাদেরকে, কারণ এই টিমের সবগুলো ম্যাক্সিমাম প্লেয়ারই সব বি লিগের টিমের খেলোয়াড়, বাট দেখা গেছে যে ক্লাব লেভেলে খেলতে পারে না, তখন আর তাদের ফিউচারটা নষ্ট হয়ে যায়। এবং মারুফুল হক, সাইফুল বারী, টিটু, তারা বাংলাদেশ ন্যাশনাল টিম হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি আছে। 2022 সালে মেয়েদের ঐতিহাসিক সাফ জয় নেপালে। 2024-এর মার্চে সাফ অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সেই হিমালয়ের দেশেই। আর এবার তো ছেলেদের অনূর্ধ্ব-20 সাফ আসলো সেই নেপালের আনফা গ্রাউন্ড থেকেই। 3 বছরে ফুটবলে 3 ট্রফি দিয়েছে বাংলাদেশের লাকি ভেন্যু নেপাল। অক্টোবরে এই নেপালে সাবিনা সানজিদেরা সাফ শিরোপা ধরে রাখতে পারবে তো? সমস্যা আছে, যাই হোক, এখন যেই কোচই আছে তার মাধ্যমে আমরা এখন আর সময় নাই, 2 মাস আছে, জাতীয় দল যাতে ভালো রেজাল্ট করে সেই প্রত্যাশাই আমরা করব। আসিফ মিরাজরা যেন 2015 কিংবা 2018-তে সাফ জয়ী হারানো কোনো পাখি না হয়, বরং ওরা স্বাধীন দেশে মুক্ত আকাশে উড়ুক আরও পরিণত হয়ে। মেহেদী নাইম, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।